আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড ২০২১ এবং কুমিল্লা বোর্ড ২০২১ সালে এই প্রশ্নটা আসছিল। এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ, মানে খুবই মাথা খাটানোর মতো একটা ম্যাথ। ঠিক আছে? তো চলো এই ম্যাথটা আমরা স্টার্ট করে দেই। ফার্স্ট আমরা বলছে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। বলছে চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি, এডিসি এই ৩টা পথে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো। তার মানে এবিসি পথেও নেওয়া যাবে, এসি পথেও নেওয়া যাবে, আবার হচ্ছে এডিসি। এই ৩টা পথে এ বিন্দু থেকে আমি সি বিন্দুতে যেতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এখন আমাকে বলা হইছে যে এ ও সি বিন্দুর ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে ১০০ এবং ৬০০। তার মানে এ বিন্দুতে তার অন্তঃস্থ শক্তি মানে ইউ এর কথা বলা হচ্ছে। মানে এ বিন্দুতে তার ইন্টারনাল এনার্জি। এটা কত? এ বিন্দুতে ইন্টারনাল এনার্জি হচ্ছে ১০০ আর সি বিন্দুতে ইন্টারনাল এনার্জি হচ্ছে ৬০০। তার মানে ইউসি হচ্ছে ৬০০। আমি কি কথা বুঝতে পারছি স্যার? সত্যি বুঝছো? এখন আমাকে প্রশ্নে বলা হইছে যে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। এসি পথে জানতে চাইছে কিন্তু। এবিসি বলে নাই, এডিসিও কিন্তু বলে নাই। এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। আচ্ছা বাবা, এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে শোনো। এসি পথে যে কাজের পরিমাণটা জানতে চাইছে, আমরা জানি যে একটা কার্নো ইঞ্জিনে বা একটা কার্নো চক্রে কাজের পরিমাণ সাধারণত ২ টা সূত্র ইউজ করি আমরা। একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা কাজের সূত্র জানি, আরেকটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কাজের সূত্র জানি। রুদ্ধতাপীয়তে কাজের সূত্র কি জানি? NR গামা মাইনাস 1 এরপর হচ্ছে T1 মাইনাস T2। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া কাজের সূত্র কি? সমষ্ণ প্রক্রিয়া কাজের সূত্র হচ্ছে NRT লন তারপর হচ্ছে T2/T1 T2/T1 NRT লন T2/T1 না? একটু দাঁড়াও তো, আমি ভুলে গেলাম তো। NRT লন T2/T1 ই তো হওয়ার কথা। হুম। হ্যাঁ, এই যে। সরি ভুল বলছি। NRT লন V2/V1 সরি। NRT লন V2/V1 ওই T2/T1 হচ্ছে T2/T1 কাজে লাগে হচ্ছে এনট্রপির ম্যাথের জন্য। দেখো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি? W NRT লন V2/V1। ইজ ইট ক্লিয়ার? কথা কি বুঝাতে পারছি? তাহলে আমরা এই ২ টা সূত্র জানি। আচ্ছা, এখানে T2 হবে না, এখানে হবে V2/V1। V2/V1 এই সূত্রটা জানি এবং এই সূত্রটা জানি। এই ২ টা সূত্র দিয়ে আমরা কাজ বের করি। এখন এসি পথ মানে এই পথটা, এটা না সমষ্ণ প্রক্রিয়া, না রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিছুই তো না। কথা বুঝতে পারেননি? কারণ সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই যে পিভি, এটা তো এই যে পি বিন্দু, এটা হচ্ছে ভি বিন্দু। সরি ভি বিন্দু না, মানে এটা হচ্ছে পিভি গ্রাফ না? এটা কি পিভি গ্রাফ না? এখানে হচ্ছে পি অক্ষ, মানে এই ওয়াই অক্ষে হচ্ছে পি আর এক্স অক্ষে হচ্ছে ভি। তার মানে এই গ্রাফটা হচ্ছে একটা পিভি গ্রাফ। তো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া পিভি গ্রাফটা তো এরকম হয়, এই যে এরকম হয়। কথা বুঝো নাই স্যার? কথা কি বুঝছো আমার? তো এখানে তো এটা এরকম সোজা খাড়া। তাহলে এটা কি আমি সমষ্ণ ধরবো না রুদ্ধতাপীয় ধরবো, কি ধরবো সেটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, এটাকে তুমি সমষ্ণ ধরেও করতে পারবা না, রুদ্ধতাপীয় ধরেও করতে পারবা না। কারণ হচ্ছে এই গ্রাফটা সমষ্ণ গ্রাফের সাথেও মিলে না, রুদ্ধতাপীয় গ্রাফের সাথেও মিলে না। কথা বুঝতে পারছি? এসি রেখাটা। তাহলে করবা কিভাবে? আচ্ছা, এবার এটাই আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। মনে আছে একটা কথা, আমরা যখন এই সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলি পড়তাম, ওই গ্রাফের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস পড়তাম। দেখো, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। গ্রাফের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা পড়তাম। যেমন মনে করো এই বিন্দু হচ্ছে A, এই বিন্দু হচ্ছে B, এই বিন্দু হচ্ছে C, এই বিন্দু হচ্ছে D। তাহলে A থেকে যখন B তে যায় তখন সে কিছু পরিমাণে একটা কাজ করে। আর এই গ্রাফটা এটাকে আমরা কি বলতাম? এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। তাই না স্যার? সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণের কাজের সূত্র কি? সমষ্ণ প্রক্রিয়া একটু আগে তো সূত্র দেখে আসলাম। সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র W NRT লন V2/V1। কথা কি বুঝো নাই? এটাই তো সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র। কিন্তু আরেকটা জিনিসও কিন্তু আমরা শিখে আসছি সমষ্ণ প্রক্রিয়া কাজের সূত্রের জন্য। যে তুমি ডাব্লিউ দিয়া তো কাজ বের করতে পারবাই, গ্রাফ দিয়েও কিন্তু কাজ বের করা যায়। মনে আছে? এই যে এই A থেকে বিন্দু টানলে মানে রেখা টানলে, আবার B থেকে রেখা টানলে, এইটা যে ক্ষেত্রফল তৈরি করবে, সেই ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা, মানে যে এটা যে ক্ষেত্রফলটা তৈরি করবে, সেই ক্ষেত্রফলের পরিমাণটা বের করলেই কিন্তু কাজ বের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এটাও কিন্তু স্যার শিখাইছিলাম
হ্যাঁ, বা তোমরা এটা কম বেশি সবাই জানো বাবা। এটা অবশ্যই জানার কথা। A বিন্দু থেকে B বিন্দুতে কাজের সূত্র কি? এই যে W = nRT V2/V1। আরেকটা উপায়ও বের করা যায়। ওই A থেকে লম্বা দাগ দিবা, B থেকে লম্বা দাগ দিবা। তাহলে এটা একটা কি? এটা কি একটা ক্ষেত্র তৈরি করবে না? এই ক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করতে পারো তাহলেই কিন্তু তোমার কাজ বের হয়ে যাবে। ঠিক আছে? ঠিক সেরকম এসি রেখার মধ্যে কিন্তু আমি কোনো সূত্র জানি না। এসি রেখার জন্য কিন্তু আমি কোনো সূত্র জানি না। তাহলে আমি যে কাজ করতে পারি এসি রেখার জন্য এই দেখো এইখান থেকে একটা দাগ টানতে পারি এবং সি বিন্দু থেকে একটা দাগ টানতে পারি। তাহলে দেখো এইখানে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়। এই ক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করতে পারো তাহলেই কিন্তু তুমি আ এসি, এসি রেখার জন্য কৃতকাজ পেয়ে যাবা। কথা কি বুঝতে পারছি বাবা? আচ্ছা, এখন তুমি বলবা, "স্যার এখান থেকে মনে করেন টানলাম, দাগ টানলাম, এখান থেকেও দাগ টানলাম। দাগ টানলে আমার মানি জিনিসটা কি হবে? এটা কি ত্রিভুজ না চতুর্ভুজ না কি হবে? আমি তো বুঝতেছি না স্যার।" আচ্ছা বাবা, এটা ২ টা উপায়ে করা যায়। এই যে এই অংশটুকুকে একটা ত্রিভুজ ধরে, আবার এই এতটুকুকে চতুর্ভুজ ধরে ২ টা যোগ করে দিলেও অ্যান্সার হবে। কিন্তু আরেকটা ইজি উপায় আমি বলে দেই। সেটা হচ্ছে এই পুরাটাকে আমরা একত্রে বলি ট্রাপিজিয়াম। পুরাটাকে একত্রে আমরা কি বলি বাবা? ট্রাপিজিয়াম। কথা কি বুঝছো? এখন ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফলের তুমি সূত্র জানো তাইলে কিন্তু তুমি কাজ পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পারছি? আমরা ট্রাপিজিয়ামের সূত্র কিন্তু ছোটবেলায় পড়ে আসছি। তাহলে আমি লিখে দেই। অতএব এসি পথে সম্পাদিত কাজ, অতএব এসি পথে সম্পাদিত কাজ, এসি পথে কৃত কাজ এর দ্বারা তৈরি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রফলের সমান এবং এটি একটি ট্রাপিজিয়াম। এটি একটি ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামটা হচ্ছে এ, সি আর এখানে একটা বিন্দু ধরে নিতে পারি, এখানেও আরেকটা বিন্দু ধরে নিতে পারি। এসি এটা দিলাম হচ্ছে ইএফ, ইএফ। কথা বুঝো নাই বাবা? আমি বিন্দু ধরে নিছি। আমার মন চাইছে আমি বিন্দু ধরতে পারি না গ্রাফের মধ্যে? পারি, অবশ্যই পারি। এসি এই বিন্দুটাকে ধরলাম ই আর এই বিন্দুটাকে ধরলাম এফ। তাহলে এসিএফ অতএব এসিইএফ এর ক্ষেত্রফল, এসিইএফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এসিইএফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা আমি একটু দ্রুত করি, নামাজের সময় হয়ে গেছে। ক্ষেত্রফল আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল, যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি বলবো স্যার কি বলছেন আমি তো বুঝি নাই। এই দেখো হাফ সমান্তরাল বাহু যোগফল, সমান্তরাল বাহু কোনটা জানো? এএফ এবং সিই। তাহলে হাফ ইন্টু এএফ এবং সিই, এই দুটো তো সমান্তরাল বাহু। এএফ প্লাস সিই ইন্টু মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? ইএফ, ইএফ। ব্যাস চলো এবার শব্দের পরিমাণ বসায় দিই। পরিমাণ বসায় দিলে আমরা উত্তর পাওয়া যাব। ঠিক আছে স্যার? অতএব এখন কি বের করব? অতএব আচ্ছা, এখানে আমাকে কৃতকাজ বলছে না? আর ক্ষেত্রফল বের করলেই তো কৃতকাজ পেয়ে যাব। আ এক কাজ করি। আচ্ছা থাক, ক্ষেত্রফলই বের করি আগে। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এএফ। এএফ এর মান কত স্যার? এএফ এর মান হচ্ছে এফ এর মান দেখতেছো এই যে দেখো এফ, এই যে এ বিন্দুটা কিন্তু 2 আর 3 এর মাঝখানে, তার মানে 2.5 পর্যন্ত গেছে। কথা বুঝতে পারি নাই? এফ তাহলে মানে কত? 2.5। তাহলে 2.5 এবং এটা কিসে আছে? এটা এই দেখো ওরা লিখেই দিছে। দেখো একটু জুম করে দেই আমি। এই দেখো ওরা লিখেই দিছে যে চাপ যেটাই হিসাব করবেন না কেন তার সাথে 10^5 গুণ করবেন। দেখছো ওরা লিখেই দিছে যে 10^5 গুণ করবেন। ঠিক আছে? কথা বুঝছো?
তাহলে আমি এক কাজ করি, এটার সাথে 10^5 গুণ করে দেই, কিন্তু একটু পরে গুণ করি। আমি আগে 2টা লিখে তারপর একসাথে 10^5 গুণ করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। একটু দ্রুত করি। 2.5 যোগ এটার ক্ষেত্রফল কত? এটা হচ্ছে সরি ক্ষেত্রফল না, এটা হচ্ছে সিই বাহু। সিই বাহু কত? এই দেখো এটা 6.5 পর্যন্ত গেছে। 6 এর একটু উপরে, তার মানে 6.5। তার মানে এটা হবে 6.5। 6.5 এই পুরোটার সাথে আমি গুণ করব 10^, আমাকে বলছে কত গুণ করতে? 10^5 গুণ করতে বলছে। তুমি একটু জুম করে দেখে নাও বাবা, ওই যে এখানে ইনটু 10^5 লেখা আছে। ব্যাস, ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত রে বাবা? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 6। এটা হচ্ছে 2 আর 3 এর মাঝখানে যেত, তাহলে 2.5 থেকে 6, তার মানে এখানে কত হবে মধ্যবর্তী দূরত্ব? 6 মাইনাস 2.5। কথা বুঝছস? কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে। এইখানে খেয়াল করে দেখতো বাবা, তোর এই ক্ষেত্রফলটা সরি আয়তনটা কিসে দেওয়া আছে বলতো? এই যে তোর এই যে আয়তনটা, তোর এই আয়তনটা কিসে দেওয়া আছে? দেখ লিটারে দেওয়া আছে। কিন্তু আমরা জানি যে এই যে নিউটন মিটার ইনভার্স 2, এই যে চাপ যেটা, এই যে ইনটু 10^5 দিয়ে গুণ করে নিউটন মিটার ইনভার্স 2 আনছি না, এটা চাপের হচ্ছে এসআই একক, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে লিটার থেকে আমার মিটার কিউবে নিয়ে আসতে হবে, লিটার থেকে আমার মিটার কিউবে নিয়ে আসতে হবে। তাহলে আমার জাস্ট হিসাব হয়ে যাবে, কিন্তু 10^-3 দ্বারা গুণ করতে হবে। এগুলি তোমরা জানা কথা, এগুলি 10^-3 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা আমি তারপর লিখে দিই 1 সেকেন্ডে। 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। 1000 লিটার মানেই তো 10^3 লিটার। কথা বুঝোস নাই বাবা? তাহলে 1 লিটার ইকুয়াল টু হবে 10^-3 মিটার কিউব। কথা বুঝছস? ব্যাস। তাহলে এখান থেকে যদি আমি ফাইনালি হিসাব করি, আমি পুরোটা হিসাব করে ফেলি একটু দ্রুত। হিসাব করলে আসবে কত আসে কত আসে ওকে, এইখান থেকে পরিমাণ আসবে হচ্ছে 1575। 1575 জুল। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝছো। চলো পরের ম্যাথটা চলে যাই দ্রুত। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথ। বলা হয়েছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি? কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি? কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ? আচ্ছা, গৃহীত তাপ বলতে এখানে কি বের করতে বলছে জানো? গৃহীত তাপ বলতে এখানে ডিকিউ ডিকিউ বুঝাইছে। ডিকিউ ইকুয়াল টু হোয়াট? আমরা কিন্তু একটা সূত্র জানি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। কথা বুঝতে পারছি? ডিইউ প্লাস ডিডাব্লিউ এই সূত্রটা জানি। আচ্ছা দাঁড়া, মাথা কাটাতেছে কেমনে করা যায়। আচ্ছা পাইছি। আচ্ছা দেখো, ম্যাটটা আমি খুব সহজে তোমারে বুঝিয়ে দিলে লাভ নাই, আমি বুঝিয়ে দিলে তুমি কিছুই বুঝবা না। আমি ম্যাটটা করে করে বুঝিয়ে দিই, খুবই সিম্পল। দেখো, আমি আগে এসি পথে এখানে বলছে না কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি। তাহলে দেখো তো পথ আছে কয়টা? পথ আছে এখানে 3টা। একটা এ থেকে সরাসরি সি, আরেকটা এ থেকে বি হয়ে সি, আরেকটা এ থেকে ডি হয়ে সি। কথা বুঝে পারছি আমি তোমার স্যার? আচ্ছা, তাহলে আমি এখন বের করব হচ্ছে, আগে এসি পথেরটা ইউজ করি। তাহলে এসি পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ, তাহলে এসি পথে গৃহীত তাপ, এসি পথে গৃহীত তাপ। আচ্ছা, গৃহীত তাপের সূত্র কি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিকিউ ইকুয়াল টু ডিইউ, আমি একটু ব্রাইটনেস কমায় দিই, প্লাস ডিডাব্লিউ। এখন ডিডাব্লিউ, এখন একটা জিনিস দেখো স্যার, ডিইউর মান কি আমি জানি? ডিইউর মান কি আমি জানি? ডিডাব্লিউর মানও কিন্তু আমি ডিডাব্লিউর মান জানি তো। এসি পথে, এই যে আগের ম্যাথেই তো এসি পথে কৃত কাজ বের করছি কত? 1575। 1575। আচ্ছা, একটা জিনিস বুঝুন নাই স্যার, এই যে এটা ক্ষেত্রফল যা হবে কৃত কাজ তো তাই, এই যে এটার ক্ষেত্রফল যা হবে, এই ক্ষেত্রফল যা হবে কাজ তো তাই হবে। তাহলে আমি একটা কথা না লিখতে ভুলে গেছি এখানে, তাহলে লিখে দেই যে অতএব কৃত কাজ ইকুয়াল টু ক্ষেত্রফল। না, এভাবে না লিখি, লিখি কৃতকাজ ক্ষেত্রফলের সমান। কৃতকাজ ক্ষেত্রফলের সমান সমান। অতএব কৃতকাজ কত হবে? 1575
জুল। ব্যাস, শেষ। আচ্ছা, তাহলে কৃতকাজ ডিডাব্লিউ কিন্তু জানি। ডিডাব্লিউ কত হবে? 1575। 1575 হচ্ছে কৃতকাজ। কিন্তু ডিইউ কত? ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখো তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আমি জানি না। উম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত বলো তো? আমাকে বলে দিছে এ বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি, অন্তস্থ শক্তি, যেখানে বলা আছে অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি মানে অভ্যন্তরীণ শক্তি, এ বিন্দুতে হচ্ছে 100 আর সি বিন্দুতে হচ্ছে 600। তাহলে এটা হচ্ছে 600, এটা হচ্ছে 100। কথা কি আমি বুঝতে পারি নাই? এটা হচ্ছে 600, এটা হচ্ছে 100। তাইলে আমার অন্তস্থ শক্তির পরিবর্তন মানে পরিবর্তন কত বলো তো? পরিবর্তন হচ্ছে 600 বিয়োগ 100। কথা কি বুঝছো বাবা? আমি এক কাজ করি, আমি এটা একটু ফ্রেশ করে লিখি। ডি কিউ এসি পথের ডি কিউটার আমি ডিএসি লিখি। হ্যাঁ, ডিএসি লিখি, ছোট্ট করে ডিএসি লিখলাম। আর ডি ইউ কত হবে? ডি হচ্ছে পরিবর্তন। সি বিন্দুতে এই দেখো অন্তস্থ শক্তির পরিবর্তন, সি বিন্দুতে অন্তস্থ শক্তি বিয়োগ এ বিন্দুতে অন্তস্থ শক্তি প্লাস ডিডাব্লিউ কত? ডিডাব্লিউ তো আগের ম্যাথ থেকেই করছি এসি পথে। ইউসি কত? ইউসি এই যে অন্তস্থ শক্তি সি বিন্দুতে কত? 600। তার মানে ইউসি হবে 600 আর ইউ এ কত? 100 প্লাস ডিডাব্লিউ কত বলো তো? ডিডাব্লিউ 1500 কত জানি 75 পাইছিলাম তাই না? হ্যাঁ, 1575। 1575 এখান থেকে যদি আমি মোট হিসাব করি তাহলে কত আসে দেখি। 1575, 1575 ইন্টু 500 গুণ করলে আসে হচ্ছে আচ্ছা গুণ না, সরি আমি গুণ করে ফেলছি, কিন্তু এটা যোগ করব। আসছে হচ্ছে 2075, 2075, 2075 জুল। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কোন পথে? এসি পথে। আচ্ছা, তাহলে এসি প্রক্রিয়া বের করা শেষ। এবার আমি আরেকটা প্রক্রিয়া বের করি, এবিসি। অতএব এবিসি প্রক্রিয়ায় প্রক্রিয়ায় গৃহীত তাপ কত হবে বলো তো? ডি কিউ এ বি সি, ভুল লিখছি স্যার, ইকুয়াল টু কি হবে? ডিইউ প্লাস ডিডাব্লিউ। কথা বুঝতে পারছি? ডি কিউ এ বি সি ইকুয়াল টু ডিইউর মান কত হবে বলো তো স্যার? এখানে ডিইউর মান কত? প্যাচ আছে কিন্তু এখানে, প্যাচটা একটু বুঝো। ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখো তো এ বি সি পদটা কিভাবে আসে? একবার এ থেকে বিতে যায়, আবার বি থেকে সিতে আসে, তাই না? আমি এ থেকে বিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু জানি না, আবার বি থেকে সিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু জানি না। কিন্তু সরাসরি যদি এবিসি পথে যায়, সরাসরি যদি এবিসি পথে যায়, তখনও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু আমি জানি। কিভাবে? কারণ তোমাকে দেখো, একটা কথাটা একটু বুঝো বাবা। আমাকে এখানে বলছে এ ও সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি 100 আর 600। মানে এ থেকে সিতে আসলেই, এ থেকে সিতে আসলে, এতে থাকলে তার অভ্যন্তরীণ শক্তি হবে 100, আর সিতে আসলেই তার অভ্যন্তরীণ শক্তি হবে 600। এবার এবিসি পথ দিয়ে আসুক, বা সরাসরি এসি পথে আসুক, বা এডিসি পথে আসুক, যেভাবেই আসুক না কেন, এ বিন্দু আর সি বিন্দুর অন্তস্থ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 600 বিয়োগ 100। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি এবিসি পথ মানে কি? এবিসি পথ মানে আমি একদম এ থেকে সি বিন্দুতে আসছি, তাই না? এবিসি পথ মানে কি? আমি এ থেকে সি বিন্দুতে আসছি, যেই পথে আসি না কেন, এবিসি পথ দিয়ে আসি, এসি পথে আসি, এডিসি পথে আসি, যেই পথে আসি না কেন, এ থেকে সি বিন্দুতে আসলেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 600 বিয়োগ 100। এই যে 600 বিয়োগ 100, কথা কি আমি বুঝতে পারছি বাবা? তাহলে আমি লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডিইউ। ডিইউটার কত লিখতে পারি? ইউ এ মাইনাস ইউ সি। কারণ কি? এবার আমি হচ্ছে এবিসি পথে যাচ্ছি, এবিসি পথে যাচ্ছি, এবিসি পথে আমি এ বিন্দু আর সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি, কিন্তু এজন্য আমি করছি কি, পুরা এবিসি পথের জন্য, পুরা এবিসি পথের জন্য অভ্যন্তরীণ শক্তিটা হিসাব করছি। কথা কি বুঝোস নাই বাবা?
শোন একটা কথা বলি, তুই যদি আবার এমনি হিসাব করতে যাস তাহলে কিন্তু তুই ঝামেলায় পড়বি। তুই যদি একবার হিসাব করস না, আমি একবার এ থেকে বি পর্যন্ত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করব, তারপর বি থেকে সি পর্যন্ত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করব। আরে গাধা, ওই পরিমাণ কি তোরে দেওয়া আছে? এ থেকে বি বিন্দুতে গেলে অভ্যন্তরীণ শক্তি কত হয় তুই কি জানোস? আবার বি থেকে সি বিন্দুতে গেলে অভ্যন্তরীণ শক্তি কত হয় তুই কি জানোস? তার মানে তুই জাস্ট এতটুকু জানোস, এ বিন্দু থেকে সি বিন্দুতে আসলেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 600 বিয়োগ 100। এবার যেমনেই আসুক না কেন, এ বি সি পথ হয়ে আসুক, এসি পথ হয়ে আসুক, অথবা এডি পথ হয়ে মানে এডিসি পথ হয়ে আসুক, যেভাবেই আসুক না কেন, এ থেকে সি বিন্দুতে পৌঁছালেই তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ইউ এ মাইনাস ইউসি, মানে 600 বিয়োগ 100। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার ডিডাব্লিউ এর মধ্যে একটা প্যাচ আছে। ডিডাব্লিউ এর মধ্যে কি প্যাচ? এখন ডিডাব্লিউ মানে কি? এবিসি পথে তার ডিডাব্লিউ। এবিসি পথের মধ্যে দুই ধরনের কাজ হবে কিন্তু। এবিসি পথের মধ্যে দুই ধরনের কাজ হবে কিন্তু। কিভাবে? একবার হচ্ছে, একবার কাজ হবে, এই যে ডিডাব্লিউ এর কথা বলতেছি, একবার ডিডাব্লিউ হবে শুধু এবি পথের জন্য, আবার ডিডাব্লিউ হবে শুধু বিসি পথের জন্য। এখন তুমি বলবো, স্যার কেন এরম আলাদা আলাদা করছেন? কেন এটারে এরম আলাদা করেন নাই? এটার প্রশ্নটা একটু পরে উত্তর দেই, একটু পরে দেই। আচ্ছা, এটাকে কেন আলাদা করছে আগে এটা বলে দেই। কারণ এখানে দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ায় কাজ হয়েছে। এখানে এবি অংশ একটা আলাদা প্রক্রিয়া, বিসি অংশ একটা আলাদা প্রক্রিয়া। দেখো তো, এবি অংশে, এই যে এবি অংশ মানে এই অংশটায় ওই গ্যাসটার আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে স্যার? এবি অংশে আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? না, আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। দেখো আয়তনের রেখাটা একদম খাড়া, দেখছো? এই যে আয়তন যা ছিল, এ বিন্দুর জন্য আয়তন যা, বি বিন্দুর জন্য আয়তন কিন্তু হুবহু তাই, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটাকে আমি বলতে পারি সম আয়তন প্রক্রিয়া। তার মানে এবি রেখাটাকে আমি কি বলতে পারি? এই যে এবিটাকে আমি বলতে পারি সম আয়তন। এই যে এটাকে বলতে পারি সম আয়তন, সম আয়তন, আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়া। আবার বিসি, বিসিতে দেখো তো আয়তনের চেঞ্জ হয়েছে না? এই দেখো আয়তন চেঞ্জ হয়েছে, কিন্তু চাপের কি কোনো চেঞ্জ হয়েছে? দেখো যে চাপ, বি বিন্দুর জন্য চাপ যা ছিল, এই দেখো সি বিন্দুর জন্য চাপ কি তাই আছে না বাবা? চাপের কি কোনো পরিবর্তন হয়েছে? চাপের কোনো পরিবর্তনই কিন্তু হয় নাই। তাইলে আমি বলতে পারি এটাকে বলতে পারি বিসি হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া বা সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, প্রক্রিয়া লিখলাম না। আচ্ছা, সম আয়তন প্রক্রিয়া আর সমচাপ প্রক্রিয়ায় তো কাজ কখনো সেম হয় না। এইজন্য স্যার ২ টা কাজকে আলাদা, আলাদা করে ভাগ করছি। এখন তোরা অনেকেই কবি, "মিয়া আপনি এডারে আলাদা, আলাদা ভাগ করছেন, এডারে তাইলে ভাগ করেন নাই কিল্লেগা? এটার কিল্লেগা ইউএ থেকে ইউসি।" একটু ভুল লিখছি। দেখছো বাবা, আমি খেয়ালই করি নাই। এটা হবে ইউসি মাইনাস ইউএ। এটা হবে ইউসি মাইনাস ইউএ। এর কারণটা কি? কারণ আমরা হচ্ছে শেষেরটা থেকে শেষের আমি স্যার সবুজ কালি দিয়ে লিখতেছি। শেষের ইয়া থেকে বাদ দিয়ে দেই আগেরটা। শেষেরটা থেকে আগেরটা বাদ দেই। কথা কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার একটু আমার কথা শোনো। তোমরা বলবা, "স্যার এটাকে আলাদা, আলাদা করছেন। এটাকে কেন আলাদা করেন নাই?" এর কারণ হচ্ছে স্যার, আরেকবার একটু বলি। ২টা ভাবে বলি, ২টা ভাবে বুঝাই। ফার্স্ট অফ অল, তোমার এ থেকে বি বিন্দুতে গেলে অভ্যন্তরীণ শক্তি কত হবে সেটা তো বলা নাই। আবার বি থেকে সি বিন্দুতে আসলে অভ্যন্তরীণ শক্তি কত হবে সেটা তো বলা নাই। এটা হচ্ছে একটা রিজন। এটা হচ্ছে একটা রিজন, সরাসরি ইউসি থেকে ইউএ বাদ দিছি। আরেকটা রিজন কি জানো? আমরা অভ্যন্তরীণ শক্তি না সবসময় শুরুরটা এবং শেষেরটা মাপি। অভ্যন্তরীণ শক্তি আসলে কি, আমরা কোনো একটা গ্যাসের কখনো অভ্যন্তরীণ শক্তি মাপতে পারি না। বরং আমরা কি মাপতে পারি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপতে পারি। আর পরিবর্তনটা কিভাবে মাপতে পারি? যে শুরুতে তার কত ছিল এবং শেষে কত ছিল, এই ২ টার ডিফারেন্সটা। তাহলে শুরু এবং শেষ কোনটা? এবিসি পথের জন্য শুরু হচ্ছে এ বিন্দু আর শেষ হচ্ছে সি বিন্দু। তাহলে এ বিন্দু এবং সি বিন্দুর যে বিয়োগফল সেটাই তো হবে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কথা কি বুঝতে পারছি? এইজন্য স্যার এটাকে ভাঙি নাই, কিন্তু কাজটাকে কিন্তু ঠিকই ভাঙছি। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ড? আশা করি তুমি বুঝছো। আমি এক কাজ করি, ওই যে এগুলি মুছে ফেলাই। আচ্ছা, ডান। তাহলে এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এবার চলো ম্যাথ করে ফেলি। এবার তো আশা করি ব্যাপার না আমার জন্য। ডিকিউ এবিসি, এটা কত হবে? ইউসি মাইনাস ইউএ কত হবে? ৬০০ বিয়োগ ১০০ প্লাস এটার জন্য ডিডাব্লিউ কত হবে? এই যে এটার জন্য ডিডাব্লিউ কত হবে? এবি অংশের জন্য। এবি অংশ কি সম আয়তন প্রক্রিয়া না? সম আয়তন প্রক্রিয়ায় ডিডাব্লিউ ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি, আমি পাশে লিখে দেই। এটা তোমরা অবশ্যই জানা উচিত। যেহেতু ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি।
ডিডাব্লিউ ইকুয়াল টু কি পি ইন্টু ডিভি। ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। দেখো তো এবি অংশে কি আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? এবি অংশে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমি বলতে পারি পি ডট ডিভি, এখানে ডিভির মান কত? ডিভির মান 0, ডিভির মান 0। আচ্ছা, এটা আমি পরের লাইনে লিখবো, দাঁড়াও। পি ডট ডিভি, আর এখানে হচ্ছে বিসি অংশে, বিসি অংশেও কৃতকাজের সূত্র হবে পি ডট ডিভি। কথা বুঝতে পারছি? আচ্ছা, ডিডাব্লিউ লেখা লাইছি, ডিভি। এবার দেখো আমি অনেক ভেঙে ভেঙে করতেছি স্যার, এত আসলে ভাঙার দরকার নেই, তারপরে ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাকে। এর থেকে এটা বাদ দিলে কত হবে? 500। এখানে ডিডাব্লিউ পি ডট ডিভি কত হবে? 0 হবে। এখানে কেন 0 বসাইছি? এই যে আমি পাশে যেহেতু দিয়ে লিখে দেই, যেহেতু সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ডিডাব্লিউ ডিভি ইকুয়াল টু 0, সমায়তন প্রক্রিয়া ডিভি ইকুয়াল টু 0। তাহলে পি ডট 0 আর পি গুণ দিয়ে দিই। আচ্ছা, না, আবার গুণ দিলে অনেকে যদি না বুঝে। আচ্ছা, আর এখানে কত হবে বলো তো? এখানে পি এর মান কত? ও, এখানে এখানে মান আছে। এখানে পি এর মান কত? এখানে পি এর মান হচ্ছে 6.5। তার মানে 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত জানি? 10 টু দি না, মাইনাস না, 10 টু দি পাওয়ার 5 মনে হয়, তাই না? একটু জুম করে নিই। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5। তারপর আমি একটু জুম করে নিচ্ছি। এই দেখো, পি এর মানের সাথে 10 টু দি পাওয়ার 5 গুণ করতে হবে, খেয়াল নেই? তাহলে না এসআই এককে আসবে। তাহলে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি, প্রচুর হিজিবিজি হচ্ছে। 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে পি এর মান। আর ডিভি মানে কি? ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন কত হয়েছে? এই যে এই অংশে আয়তনের পরিবর্তন কত হয়েছে বলো তো? 6 বিয়োগ আড়াই, 6 বিয়োগ আড়াই, আর এর সাথে আমি 10 টু দি পাওয়ার -3 গুণ করব। কারণ কি? তাহলে -3 গুণ করলে লিটার থেকে মিটার কিউবে আসবে। কথা বুঝতে পারছি? এত ইন্টু ডিভি কত হবে জানি? 6 বিয়োগ আড়াই ইন্টু 10 টু দি পাওয়ার -3। কথা কি বুঝছো বাবা? বুঝছো আমি কেন কোনটা কি করছি? এবার আশা করি তোমার আর বুঝতে সমস্যা হবে না। 6 বিয়োগ আড়াই ইন্টু 10 টু দি পাওয়ার -3, ব্যাস। এখান থেকে দেখো তো আমি কত পাই। আমি এই দুইটার আলাদা করে দিই। আমি অনেক ভেঙে ভেঙে করছি বাবা, আমি চাইলে খুব শর্টকাটে করে দিতে পারতাম, দরকার নাই। আচ্ছা, তাহলে এটা হবে 0, এটুক হবে 0, আর এটুকের মানটা আমি ক্যালকুলেশন করে ফেলাই, ক্যালকুলেটর খুব দ্রুতই। কত আসে? 6 বিয়োগ 2.5, অ্যান্সারের সাথে গুণ করব হচ্ছে 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তোমরা আবার বলিও না -3 দিয়ে কেন গুণ করছি। -3 দিয়ে গুণ করছি কারণ এটা তো লিটারে আছে, আর আমরা জানি আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, মিটার কিউব। তাহলে লিটার থেকে মিটার কিউবে নিতে হইলে 1 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমি 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করে দিছি। কথা ক্লিয়ার? তাহলে দেখি এখান থেকে আমার পরিমাণটা কত আসে। আচ্ছা, যে পরিমাণটা আসছে ওটার সাথে আমি আবার গুণ করে দেই। যে পরিমাণটা আসছে ওটার সাথে আমি আবার গুণ করে দেই। 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত যেন? 5, 10 টু দি পাওয়ার 5, এটা গুণ করে দিছি। ব্যাস। এবার এটার সাথে আবার যোগ করব কত? 500 মনে হয় যোগ করব। 500 যোগ করব, হ্যাঁ, 500 যোগ করছি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমার অ্যান্সার আসে 2775। তাহলে ডি কিউ পাওয়া গেছে কিন্তু। ডি কিউ এ বি সি ইকুয়াল টু 2775 এত জুল। ব্যাস। তাহলে আমার এবিসি পথে হয়ে গেল। এবার আমি বের করবো হচ্ছে এডিসি পথে। তাহলে আমি আবার সেম একইভাবে লেখা ফেলাই। আমি এখান থেকে কপি করি, পরের পেজে করি। ঠিক আছে? এবার আমি কোন পথে বের করবো জানো? এবার বের করবো এডিসি পথের জন্য, তাই না? তাহলে আমি এটা এখানে পেস্ট করে দিই। এডিসি, 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 এডিসি প্রক্রিয়ায় গৃহীত তাপ, এডিসি প্রক্রিয়া গৃহীত তাপ ডিকিউ এডিসি। এটা এবিসি হবে না, এটা হবে এডিসি। ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ এডিসি
এ ডিসি, এটা হবে ইউসি মাইনাস ইউ, এটা যা ছিল তাই থাকবে। এইটা হবে একবার ডি, দাঁড়াও আমি একটু মুছে ফেলি, এটা কি হবে একবার ডিডাব্লিউ, তো এটা হবে ডি, একবার হবে এডি রেখা, বি কেন লিখছি, এডি, আরেকটা হবে হচ্ছে এডি রেখা, আরেকটা হচ্ছে ডিসি। বুঝো নাই কি করছি? এই যে একবার হচ্ছে এডি আর একবার হচ্ছে ডিসি। ইজ ইট ক্লিয়ার বাবা? ব্যাস, তাহলে একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে ডিসি। ব্যাস, এবার এডি পথটা কোনটা বলো তো? এডি হচ্ছে গিয়ে আবার সমচাপ প্রক্রিয়া, কারণ দেখো এডি পথে কিন্তু চাপ বাড়ে না, আর ডিসি হচ্ছে সম আয়তন। তাহলে এটা নিচে লিখে দিই এবার, এটা হচ্ছে সমচাপ, সমচাপ, আর এটা হচ্ছে সম আয়তন, সম আয়তন। কথা ক্লিয়ার? ব্যাস, এবার তাহলে আমি বের করি, অতএব কিউ ডি কিউ এ ডি সি ইকুয়াল টু, এটা কত হবে 600 বিয়োগ 100, 600 বিয়োগ 100 প্লাস ডিডাব্লিউ এডি, এডি পথে ডিডাব্লিউ কত বলো তো? এডি পথে ডিডাব্লিউ এটা হচ্ছে পি ইন্টু ডিভি, পি ইন্টু ডিভি প্লাস এটাও হবে পি ইন্টু ডিভি, যেহেতু এটা সম আয়তন প্রক্রিয়া এটা হবে 0, এটা হবে 500 প্লাস এখানে পি ইন্টু পি এর মান কত এখানে, সমচাপ প্রক্রিয়া এখানে পি এর মান কত, সমচাপ প্রক্রিয়া পি এর মান দেখো 2.5, এই যে এডি পথে পি এর মান হচ্ছে 2.5। কথা বুঝতেছো বাবা? এটা না বুঝার কিচ্ছু নাই, খুবই সোজা কথা, আগেরটা যেরকম এটাও সেরকম। এটা হবে 2.5 ইন্টু 10⁵, কারণ 10⁵ দ্বারা কেন গুণ করতেছি, কারণ ওখানে বলা আছে, দেখো কোশ্চেনের মধ্যে বলা আছে, কোশ্চেনের মধ্যে যে বলা আছে যে 10⁵ দ্বারা গুণ করো, এই দেখো গুণ 10⁵, কোশ্চেনে বলা আছে 10⁵ দ্বারা গুণ করো। তাইলে 10⁵ দ্বারা গুণ করছি। আচ্ছা, চাপ চাপ বসাইছি, আর ডিভি কত হবে বলো তো? ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন হবে 6 বিয়োগ 2.5, আয়তনের পরিবর্তন কত হবে? ওই আগেরটার মতোই 6 বিয়োগ 2.5, আর আয়তনের সাথে গুণ করতে হবে 10⁻³ কেন? যাতে মিটার কিউব চলে আসে। এক কাজ করে আমি এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে, 2.5, এটা 2.5, আর এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস, তাহলে এই যে এই এতটুকু হচ্ছে এই পুরাটা, এই যে পুরাটা ক্লিয়ার। এবার এই বাকিটুকু, বাকিটুকু হচ্ছে এই যে এটা, এখানে পি এর মান কত হবে? এখানে পি এর মান তো জানি, কিন্তু ডিভির মান তো 0 হবে। সম-আয়তন প্রক্রিয়াতে আয়তন বাড়ে না। ডিভি মানে কি? ডিভি মানে আয়তনের পরিবর্তন, কিন্তু সম-আয়তন প্রক্রিয়া আয়তনের কি কোনো পরিবর্তন হয়? তার মানে ডিভির মান 0। এই যে এটার মান কত হয়ে যাবে? এই যে এটার মান হয়ে যাবে 0, 0, 0 হওয়ার কারণে পাশে লিখে দিই, যেহেতু সম-আয়তন প্রক্রিয়া, ওই আগেরটাই সম-আয়তন। আচ্ছা, আমি আগেরটা থেকে কপি করে নিয়ে আসি, তাই না? আগেরটা থেকে কপি করে নিয়ে আসি। সম-আয়তন প্রক্রিয়া ডিভি কত হয়? সম-আয়তন প্রক্রিয়া ডিভি হয় 0, যেহেতু এই যে সম-আয়তন প্রক্রিয়া ডিভি কত? 0। ব্যাস, তাহলে এখান থেকে আমার হিসাব কত আসবে? তাহলে এতটুকু তো 0 হয়ে যাবে, এই শুধু এতটুকুর হিসাব হবে। তো চলো হিসাব করি। হিসাব যদি করি, কত থেকে শুরু করুন? 6 বিয়োগ 2.5 ইন্টু 10⁻³ যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারের সাথে আমি আবার গুণ করব, গুণ করব হচ্ছে 2.5 ইন্টু 10⁻, কত? 5। যেই অ্যান্সারটা আসছে এই অ্যান্সারের সাথে আমি আবার যোগ করব কত? 500। আলটিমেটলি আমার এখান থেকে ফলাফল আসবে হচ্ছে 1375 জুল। ব্যাস, তাহলে দেখো সবচেয়ে বেশি তাপ কোনটা? বোঝো না কোথায় তাপের পরিমাণ বেশি? এই যে 2775, তার মানে এবিসি পথে তাপের পরিমাণ বেশি। তাহলে আমি বলবো ডি কিউ এবিসি, এখানে তাপের পরিমাণ সবচেয়ে বেশি। তারপরে কোথায়? তারপরে হচ্ছে এসি পথে, এসি পথ হচ্ছে 2075, তারপর হচ্ছে ডিকিউ ও এসি, এসি পথে হচ্ছে 2075, তারপর হচ্ছে ডিকিউ এডিসি, এখানে তাপের পরিমাণ সবচেয়ে কম। কথা বুঝতে পারছি স্যার? তাহলে ব্যাস, আমি তাপের পরিমাণটা বের করে ফেলছি। আশা করি সবাই বুঝছো স্যার। থ্যাংক ইউ।